জানিয়ে দেব এই মুহূর্তে আমাদের হাতে থাকা মধ্যপ্রাচ্যের সবথেকে বড় খবর। মধ্যপ্রাচ্য থেকে 15টি ঘাঁটি গুটিয়ে বিদায় আমেরিকার। কি খেলা খেলে দিল ইরান? ইরানের ডরে মধ্যপ্রাচ্যে থাকা 15টি মার্কিন ঘাঁটি গুটাচ্ছে আমেরিকা। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক শক্তি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়েও বড় ধাক্কা নাকি এসেছে অন্য জায়গায়। মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি, রসদ আর সরবরাহ ব্যবস্থা নাকি ইরানের মিসাইলের কারণে অনিরাপদ হয়ে পড়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে। এদিকে ইরানের সঙ্গে সম্পর্কে নাক গলালে ফল ভালো হবে না বলে সাফ জানিয়ে দিল চীন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের জবাব দিতেই পূর্ণ সমর্থন দিয়েই ইরানের পাশে থাকার ঘোষণা দিল চীন। ইরানের পাশে দাঁড়িয়েই কড়া হুঁকার বেইজিংয়ের। মার্কিন দাদাগিরি প্রতিহতের ঘোষণা দিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একসাথে লড়ার ঘোষণা দিল চীন ইরান জোট। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গনামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি জবাব দিতে ইরানের সাথেই যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তাহলে এখন কি করবে মার্কিন প্রশাসন? এদিকে রাশিয়ার আকাশে যুক্তরাষ্ট্রের চাঞ্চল্যকর সামরিক বিমান। হঠাৎ করেই পুতিনের দ্বারস্থ যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধান। বেরিয়ে এলো এক চাঞ্চল্যকর তথ্য। থাকছে এ নিয়ে বিস্তারিত একটি প্রতিবেদন। হঠাৎ করেই রাশিয়ার আকাশে উড়তে দেখা গেছে যুক্তরাষ্ট্রের দানব আকৃতির একটি সামরিক বিমানকে, যেটি কিনা দেশটির রাজধানী মস্কোর বিশেষ একটি বিমানবন্দরে অবতরণ করেছে। যাকে ঘিরেই বিশ্লেষক মহলে জন্ম হয়েছে নানান জল্পনা কল্পনার। কি ছিল মার্কিন ওই সামরিক বিমানটিতে? মার্কিন প্রশাসনের বিশেষ কোনো ব্যক্তি কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্যই গেছেন মস্কোতে, নাকি ইউক্রেনের পক্ষে রাশিয়ার জন্য ভিন্ন কোনো বার্তা বহন করছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক বিমানটি? সবশেষে দেখবেন ইরানের দেয়া শর্তেই খেলবে যুক্তরাষ্ট্র। ইরানের ওপর নিষেধাজ্ঞা তলানিতে গেল। নতুন করেই যুক্তরাষ্ট্রকে কঠিন শর্ত ইরানের। থাকছে এ নিয়ে সর্বশেষ একটি প্রতিবেদন। মাত্র একদিন আগেই ইরানের ওপর আরো কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের বার্তা ছিল ইরানের সঙ্গে ব্যবসা করলে ছাড় পাবে না কেউ। কিন্তু সেই ঘোষণার মাত্র একদিন পরই বদলে গেল দৃশ্যপট। ইরান এবার নিজের শর্ত সামনে রেখে বার্তা পাঠালো সরাসরি আমেরিকার কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শর্তের কেন্দ্রে আবারও সেই হরমুজ প্রণালী। ইরান কি চায় আর কেন আমেরিকার নিষেধাজ্ঞার পরদিনই তেহরান আলোচনার টেবিলে নিজের শর্ত বসিয়ে দিল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুদ্ধের ময়দানে ইরানের সামরিক শক্তি যতটা ক্ষতিগ্রস্ত হয়েছে তার চেয়েও বড় ধাক্কা নাকি এসেছে অন্য জায়গায়। মার্কিন বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা সামরিক ঘাঁটি, রসদ আর সরবরাহ ব্যবস্থা নাকি ইরানের মিসাইলের কারণে অনিরাপদ হয়ে পড়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে যুক্তরাষ্ট্র স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে। এখন যুক্তরাষ্ট্রকে নতুন করে ঘাঁটির ব্যবস্থা করতে হচ্ছে সৌদি আরব, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপে। তাহলে কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে মধ্যপ্রাচ্যই হারিয়ে ফেললো আমেরিকা? ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে সবচেয়ে বড় পরিবর্তনটি হয়তো যুদ্ধক্ষেত্রে নয়, ঘটেছে যুদ্ধের পেছনের অবকাঠামোতে। মার্কিন বাহিনী বহু বছর ধরে পারস্য উপসাগরীয় অঞ্চলে একটি বিশাল ঘাঁটি নির্ভর সামরিক ব্যবস্থা গড়ে তুলেছে। বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন জায়গায় এসব স্থাপনা থেকে বিমান অভিযান, নৌ অভিযান, গোয়েন্দা নজরদারি এবং রসদ সরবরাহ পরিচালিত হয়। কিন্তু ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এই ব্যবস্থার দুর্বল জায়গাটাই সামনে এনে দিয়েছে। অবসরপ্রাপ্ত মার্কিন জেনারেল ব্যারি ম্যাকক্যাফ্রির মূল্যায়ন, যুক্তরাষ্ট্র হয়তো পারস্য উপসাগরের প্রায় 15টি ঘাঁটিতে স্থায়ীভাবে প্রবেশাধিকার হারিয়েছে। যদিও এটি পেন্টাগনের আনুষ্ঠানিক ঘোষণা নয়, তবু তার বক্তব্যের গুরুত্ব অনেক বেশি। কারণ একটি ঘাঁটি আংশিক ক্ষতিগ্রস্ত হলেও সেখানে বিমান রাখা, সেনা মোতায়েন করা কিংবা নিয়মিত রসদ সরবরাহ চালানো কঠিন হয়ে যেতে পারে। আর ইরানের কৌশলটি সেখানেই কার্যকর হচ্ছে। উপসাগরের কাছাকাছি অবস্থান এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা ব্যবহার করে তেহরান এমন জায়গায় চাপ তৈরি করতে পারে যেগুলো মার্কিন সামরিক ব্যবস্থার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে একটি ঘাঁটিতে হামলার প্রভাব শুধু সেই ঘাঁটিতেই আটকে থাকে না, পুরো সরবরাহ ব্যবস্থা হুমকির মধ্যে পড়ে। আর এই কারণেই এখন সামনে আসছে পশ্চিম সৌদি আরব, জর্ডান, ইসরায়েল কিংবা দক্ষিণ ইউরোপের দিকে ঘাঁটি সরিয়ে নেওয়ার চিন্তা। এতে ইরানের সরাসরি আঘাতের ঝুঁকি কমবে, কিন্তু সমস্যা হবে অন্য জায়গায়। ঘাঁটি দূরে থাকলে দ্রুত প্রতিক্রিয়া দেখানোর সময়ও বেড়ে যাবে। এদিকে ইরানও প্রচন্ড চাপের মধ্যে রয়েছে। দেশটির সামরিক অবকাঠামো এবং প্রচলিত সামরিক সক্ষমতার বড় অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মার্কিন পক্ষ দাবি করেছে। কিন্তু ইরানের হাতে এখনো ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা রয়েছে, যা উপসাগরীয় অঞ্চল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ঝুঁকির মধ্যে রাখতে পারে। সবচেয়ে বড় বিষয়, এই 15টি ঘাঁটি সত্যি স্থায়ীভাবে আমেরিকার হাতছাড়া হয়েছে কিনা তার চূড়ান্ত উত্তর এখনো নেই। ইরান হয়তো আমেরিকার সামরিক শক্তিকে ধ্বংস করতে পারেনি, কিন্তু যদি সেই শক্তিকে মধ্যপ্রাচ্যের কাছে নিরাপদ রাখা না যায়, তাহলে সেই পরিস্থিতি হারের চেয়ে কোনো অংশে কম নয়।
বিশ্ব রাজনীতিতে ফের একবার পারদ চড়ছে। তেহরানের উপর ওয়াশিংটনের অর্থনৈতিক খড়গনামার ঠিক পরেই গর্জে উঠল বেইজিং। সাফ জানিয়ে দেওয়া হলো ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে আমেরিকা যেন নাক না গলায়। মার্কিন নিষেধাজ্ঞার তোয়াক্কা না করে নিজেদের স্বার্থ রক্ষায় যে কোনো কঠিন পদক্ষেপ নেওয়ার হুঙ্কার ছাড়ল চীন। যুক্তরাষ্ট্রের আগ্রাসনের সরাসরি জবাব দিতে ইরানের সাথেই যোগ দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। তাহলে এখন কি করবে মার্কিন প্রশাসন? ইরানি জনগণের উপর শত্রুপক্ষের যে কোনো চাপ প্রয়োগের নীতিকেই যুদ্ধ হিসেবেই বিবেচনা করবে তেহরান, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা। শুধু তাই নয়, মার্কিন আগ্রাসন মোকাবিলায় 2 বছরের জন্য চূড়ান্ত পরিকল্পনা সাজিয়ে ফেলেছে তেহরান। কিন্তু কি আছে ইরানের সেই পরিকল্পনার তালিকায়? অন্যদিকে চীন বলছে নিজেদের স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের কড়া ব্যবস্থা নিতে প্রস্তুত বেইজিং। তবে কি এবার মধ্যপ্রাচ্য সংকটের মোড় ভিন্ন দিকে ঘুরতে চলেছে? ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে খুব একটা সুবিধা আদায় করতে পারেনি আগ্রাসী যুক্তরাষ্ট্র। উল্টো মধ্যপ্রাচ্যে মার্কিন কেন্দ্রীয় কমান্ডই রয়েছে চরম অস্তিত্ব সংকটের মুখে। তবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের চোখে ধুলো ছিটিয়ে ইরান ইস্যুতে এবার ভিন্ন পথে হেঁটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী সহ বিভিন্ন ইস্যুতে ইরানের কঠোর অবস্থানের মাঝেই দেশটির বিরুদ্ধে আবারও সেই পুরনো ফর্মুলা অনুসরণ করেছে যুক্তরাষ্ট্র। ম্যাক্সিমাম প্রেসার ক্যাম্পেইনের আদলে ইরানের বিরুদ্ধে অপারেশন ইকোনমিক আউটকাস্ট ঘোষণা করেছে মার্কিন প্রশাসন, যার মাধ্যমে ইরানকে অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার ষড়যন্ত্রে মেতেছে ট্রাম্প প্রশাসন। ইরানকে ঘায়েলে নিজেদের পরিকল্পনার প্রশংসা করে যুক্তরাষ্ট্রের নতুন এই অর্থনৈতিক যুদ্ধ ইস্যুতে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেছেন, জ্বালানি তেল সহ ইরানের আয়ের সকল উৎসকে লক্ষ্যবস্তু করেছে যুক্তরাষ্ট্র, যার উদ্দেশ্য হলো বিশ্বের অন্যান্য দেশকে ইরানের সাথে ব্যবসা বাণিজ্য থেকে বিরত রাখা। যতক্ষণ না ইরান একা হয়ে পড়ে, ঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের অপারেশন ইকোনমিক আউটকাস্ট চলবেই। মার্কিনীদের এই আগ্রাসনে অবশ্য ইরানের পক্ষে প্রকাশ্যে অবস্থান নিয়েছে চীন, যার মাধ্যমে তেহরানের সাথে অটুট বন্ধুত্বের প্রমাণ হাজির করেছে বেইজিং। যুক্তরাষ্ট্রের অপারেশন ইকোনমিক আউটকাস্টে তীব্র সমালোচনা করে এই ইস্যুতে নিজেদের স্বার্থ রক্ষার হুঁশিয়ারি দিয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেছেন, মার্কিনীদের এই অবৈধ একতরফা নিষেধাজ্ঞার কঠোর বিরোধিতা করছে বেইজিং। আন্তর্জাতিক আইন অনুসরণ করেই ইরানের সাথে সহযোগিতার সম্পর্ক বজায় রাখবে চীন সরকার। এতে কেউ হস্তক্ষেপ বা বিঘ্ন ঘটানোর পায়তারা করলে তাদের উচিত জবাব দেওয়া হবে। চীন তার স্বার্থ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ। 25 আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। যুদ্ধটা কি সত্যি শুধু ইরান আর আমেরিকার মধ্যে, নাকি পর্দার আড়ালে এই সংঘাতে ধীরে ধীরে বদলে যাচ্ছে এক বৃহত্তর শক্তির লড়াইয়ে? কারণ ওয়াশিংটন যখন ইরানের অর্থনীতিকে চেপে ধরতে নতুন নিষেধাজ্ঞার অস্ত্র বের করেছে, তখন বেইজিং থেকে এসেছে এমন এক বার্তা যা পুরো হিসাবটাই বদলে দিতে পারে। চীন বলছে ইরানের সঙ্গে সম্পর্কের কারণে চাপ দিলে চুপ করে বসে থাকবে না তারা। নিজেদের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বেইজিং। অর্থাৎ এবার লড়াই শুধু ক্ষেপণাস্ত্রের নয়, লড়াই অর্থনীতির, তেলের, বাণিজ্যের, সমুদ্র পথে। আর সবচেয়ে বড় কথা, প্রভাব বিস্তারে। ইরানকে একা করে দেওয়ার যে কৌশল নিয়ে ওয়াশিংটন এগোচ্ছে, তার সামনে দাঁড়িয়ে যাচ্ছে চীন। আর ঠিক এই সময়েই মিশরের আকাশে দেখা যাচ্ছে চীনা যুদ্ধ বিমানের মহড়া। চীন ও মিশরের বিমান বাহিনী শুরু করেছে ইগলস অফ সিভিলাইজেশন 2026 নামে যৌথ সামরিক মহড়া। যুদ্ধ বিমান, ট্যাঙ্কার বিমান, হেলিকপ্টার এবং অন্যান্য সামরিক সম্পদ নিয়ে এই মহড়া চলছে মধ্যপ্রাচ্যের এমন এক সময়ে যখন হরমুজ থেকে লোহিত সাগর পর্যন্ত উত্তেজনা তুঙ্গে। তাহলে প্রশ্নটা এখন আরো বড়, চীন কি শুধু ইরানের অর্থনৈতিক অংশীদার, নাকি ধীরে ধীরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণেও নিজের অবস্থান শক্ত করছে? আমেরিকার নতুন অর্থনৈতিক চাপের কেন্দ্রে রয়েছে ইরান। ওয়াশিংটন এমন কোম্পানি, জাহাজ ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যাদের সঙ্গে ইরানের তেল, অস্ত্র সংগ্রহ কিংবা সাইবার কার্যক্রমের সম্পর্ক রয়েছে বলে অভিযোগ করা হচ্ছে। মার্কিন অর্থনীতি স্কট বেসেন্টের ঘোষিত অপারেশন ইকোনমিক আউটকাস্টে 60 ব্যক্তি, প্রতিষ্ঠান ও জাহাজকে টার্গেট করার কথা উঠে এসেছে। একই সঙ্গে সতর্ক করা হচ্ছে ইরানের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে অন্য দেশ ও প্রতিষ্ঠানও মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়তে পারে। ওয়াশিংটনের হিসাব পরিষ্কার, ইরানের অর্থনীতিতে চাপ বাড়াও, তেলের আয় আটকে দাও, সহযোগীদের ভয় দেখাও, তারপর তেহরানকে আলোচনা টেবিলে দুর্বল অবস্থানে নিয়ে আসো। কিন্তু এখানে এসে হিসাবটা আটকে যাচ্ছে চীনের কারণে। কারণ চীন ইরানের সবচেয়ে বড় তেল ক্রেতা। ইরানের সঙ্গে বেইজিং এর বাণিজ্য শুধু কূটনৈতিক সম্পর্ক নয়, এর সঙ্গে জড়িয়ে আছে চীনের জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক স্বার্থ। ফলে ওয়াশিংটন যখন তেহরানের উপর চাপ বাড়ায়, তার প্রভাব শুধু ইরানে গিয়ে থামে না, সেই চাপে ঢেউ পৌঁছে যায় বেইজিংও। আর এই কারণেই চীনের বক্তব্য এত গুরুত্বপূর্ণ। বেইজিং বলছে, একতরফা নিষেধাজ্ঞা যদি আন্তর্জাতিক আইন বা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদনের ভিত্তি ছাড়া চাপিয়ে দেওয়া হয়, তাহলে চীন তার বিরোধিতা করে। চীনের বক্তব্য আরো কঠিন, অর্থনৈতিক যুদ্ধ কোনো সমস্যার সমাধান করে না, বরং এটি সংঘাত বাড়ায়, বৈশ্বিক অর্থনীতি ও আর্থিক ব্যবস্থায় ঝুঁকি তৈরি করে এবং অন্য দেশগুলোর বৈধ স্বার্থ ক্ষতিগ্রস্ত করে। হঠাৎ করেই রাশিয়ার আকাশে উড়তে দেখা গেছে যুক্তরাষ্ট্রের দানব আকৃতির একটি সামরিক বিমানকে, যেটি কিনা দেশটির রাজধানী মস্কোর বিশেষ একটি বিমানবন্দরে অবতরণ করেছে, যাকে ঘিরেই বিশ্লেষক মহলে জন্ম হয়েছে নানান জল্পনা কল্পনার। কি ছিল মার্কিন ওই সামরিক বিমানটিতে? মার্কিন প্রশাসনের বিশেষ কোনো ব্যক্তি কি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠকের জন্যই গেছেন মস্কোতে, নাকি ইউক্রেনের পক্ষে রাশিয়ার জন্য ভিন্ন কোনো বার্তা বহন করছে যুক্তরাষ্ট্রের ওই সামরিক বিমানটি? ধস্যের যেন শেষ নেই রাশিয়া ইউক্রেন যুদ্ধকে ঘিরে। যুদ্ধের ময়দানে যখন চরম বিপাকে ইউক্রেনের সামরিক বাহিনী, ঠিক তখনই মস্কো থেকেই সূত্রপাত ঘটল নতুন এক ঘটনার। যদিও সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি কিছুটা ব্যর্থতার সুরেই দাবি করেছেন যে রাশিয়ার ছোড়া ব্যালিস্টিক মিসাইলগুলোকে প্রতিহত করার মতো প্রয়োজনীয় এয়ার ডিফেন্স সিস্টেম নেই ইউক্রেনের কাছে, যার জন্য যুক্তরাষ্ট্রের দিকেই মুখিয়ে আছেন জেলেনস্কি। তবে তার আশা পূরণের আগেই রাশিয়া ও মার্কিন প্রশাসনের মধ্যে ঘটল বিরল এক ঘটনা। জানা গেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোভুক্ত দেশ লাটভিয়ায় অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ
একটি বিমান উড়ে যায় রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশ্যে। বোয়িং C-17A গ্লোবমাস্টার মডেলের মার্কিন সামরিক বহরের অন্যতম অত্যাধুনিক ওই বিমানটি মস্কোর ভনুকোভা বিমানবন্দরে অবতরণ করেছে। নানান তথ্য উপাত্ত বিশ্লেষণ করে 25 আগস্ট বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু মার্কিন ওই চাঞ্চল্যকর সামরিক বিমানটিতে কি কোনো পণ্য কিংবা যাত্রী ছিল? 4 বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ার বিরুদ্ধে লড়তে লড়তে ইউক্রেনের যখন বেহাল দশা, তখনই জেলেনস্কির বন্ধুপ্রতিম দেশ যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমানের মস্কোতে অবতরণকে ঘিরেই শুরু হয়েছে বিশ্লেষক মহলে নানান জল্পনা কল্পনা। মার্কিন প্রশাসনের বিভিন্ন সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করেছে যে একই দিন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান জন র্যাডক্লিফও মস্কো সফর করেছেন। তিনিও ঠিক একই মডেলের মার্কিন সামরিক বিমানে চড়ে রাশিয়ায় অবতরণ করেন। সফর শেষে জন র্যাডক্লিফ লাটভিয়ার সেই মার্কিন ঘাঁটিতে ফিরে যান বলেই দাবি রয়টার্সের। তবে হঠাৎ করেই মার্কিন প্রশাসনের শীর্ষ এই গোয়েন্দা কর্মকর্তা কেন গেছেন রাশিয়ায়? এটি কি কোনো আনুষ্ঠানিক সফর ছিল? রাশিয়ার উদ্দেশ্যে জন র্যাডক্লিফের এই সফরের মাত্র 1 সপ্তাহ আগেই ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে বিশেষ একটি বার্তা পাঠায় হোয়াইট হাউস। রয়টার্সের দাবি, চলতি মাসের 24, 25 ও 26 তারিখ মস্কো, সেন্ট পিটার্সবার্গ ও রাশিয়ার উত্তরাঞ্চলীয় এলাকায় যাতে ইউক্রেন হামলা না চালায় সেজন্যই মূলত জেলেনস্কিকে অনুরোধ করে মার্কিন প্রশাসন। বিশ্লেষকরা বলছেন CIA প্রধানের রাশিয়া সফরকে ঘিরেই ইউক্রেনের উদ্দেশ্যে ওই বার্তা পাঠায় ওয়াশিংটন। মাত্র একদিন আগেই ইরানের ওপর আরো কঠোর অর্থনৈতিক চাপের ঘোষণা দিয়েছে আমেরিকা। ওয়াশিংটনের বার্তা ছিল ইরানের সঙ্গে ব্যবসা করলে ছাড় পাবে না কেউ। কিন্তু সেই ঘোষণার মাত্র একদিন পরই বদলে গেল দৃশ্যপট। ইরান এবার নিজের শর্ত সামনে রেখে বার্তা পাঠালো সরাসরি আমেরিকার কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, শর্তের কেন্দ্রে আবারও সেই হরমুজ প্রণালী। ইরান কি চায় আর কেন আমেরিকার নিষেধাজ্ঞার পরদিনই তেহরান আলোচনার টেবিলে নিজের শর্ত বসিয়ে দিল। সোমবার পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির তেহরান সফর করেন। সেখানে তিনি বৈঠক করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার এবং জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে। এরপরই ইরানের আলোচনার সংশ্লিষ্ট একটি সূত্রের বরাতে দেশটির সংবাদ মাধ্যম জানায় পাকিস্তানি পক্ষের কাছে তেহরানের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর সেই বার্তা আমেরিকার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে পাকিস্তান। ইরানের প্রথম শর্ত, যুক্তরাষ্ট্রকে আগের ইসলামাবাদ সমঝোতা স্মারকে ফিরে আসতে হবে। এই সমঝোতা হয়েছিল পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায়। লক্ষ্য ছিল সংঘাত থামিয়ে দুই দেশের মধ্যে আলোচনার পথ তৈরি করা। এবার তেহরান বলছে শুধু আগের সমঝোতায় ফিরলেই হবে না, এর নির্দিষ্ট ধারাগুলো বাস্তবায়ন করতে হবে। বিশেষ করে 5ম ধারা, এই ধারায় হরমুজ প্রণালী দিয়ে চলাচলের শর্ত রয়েছে। আর এখানেই বিষয়টি গুরুত্বপূর্ণ, কারণ এর মাত্র একদিন আগেই যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে আরো বিস্তৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছে। ওয়াশিংটন চেয়েছে ইরানের সঙ্গে ব্যবসা করা দেশ ও প্রতিষ্ঠানগুলো যেন সম্পর্ক ছিন্ন করে, কিন্তু তেহরানের পাল্টা বার্তা যেন একেবারেই ভিন্ন। ইরানের অবস্থানও স্পষ্ট, হরমুজের ভবিষ্যৎ নিয়ে যে ব্যবস্থা হবে সেটি আগের সমঝোতা কাঠামোর মধ্যেই হতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের জন্য হরমুজ শুধু একটি জলপথ নয়, এটি বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তাই তেহরানের এই শর্ত মেনে আলোচনায় ফেরা ওয়াশিংটনের জন্য রাজনৈতিকভাবে স্পর্শকাতর। বিশেষ করে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র একদিকে ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে, অন্যদিকে হরমুজ নিয়ে সমাধানের পথও খুঁজছে। একদিকে নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে চাপে ফেলতে চাইছে আমেরিকা, অন্যদিকে সেই ইরানই এখন হরমুজ নিয়ে আলোচনার টেবিলে বসার আগে নিজের শর্ত ছুড়ে দিল। অর্থাৎ যুদ্ধের উত্তাপের মাঝেও পর্দার আড়ালে শুরু হয়েছে নতুন এক কূটনৈতিক খেলা। এখন আসল প্রশ্ন, ওয়াশিংটন কি তেহরানের শর্ত মেনে আগের সমঝোতায় ফিরবে, নাকি হরমুজকে ঘিরে চাপ আরো বাড়াবে? কারণ পরবর্তী সিদ্ধান্ত শুধু দুই দেশের সম্পর্ক নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎও বদলে দিতে পারে। দর্শক, মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান জন র্যাডক্লিফ একেবারে আকস্মিকভাবে এবং গোপনে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন। তার এই সফরকে কেন্দ্র করে ব্যাপক জল্পনা কল্পনা ছড়িয়ে পড়েছে। তিনি আসলে কোন বার্তা নিয়ে মস্কো সফর করলেন, কার সাথে তিনি বৈঠক করেছেন, কি বার্তা দিয়েছেন, কি হতে যাচ্ছে, কি ব্যাপার? এদিকে আমেরিকার পক্ষ থেকে পাকিস্তানের সেনা প্রধানকে ইরানে যে পাঠানো হয়েছিল ইরানের সাথে আলোচনার জন্য, সেখানে ডোনাল্ড ট্রাম্প প্রস্তাব দিয়েছেন পাকিস্তানি সেনা প্রধানের মাধ্যমে, একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব দিয়েছেন। এবং সেই প্রস্তাবের বিপরীতে ইরান কি বলেছে, খুবই গুরুত্বপূর্ণ, ইন্টারেস্টিং। এবং ডোনাল্ড ট্রাম্প যে কতটুকু চাপে পড়েছে আপনারা এই আলোচনা শুনলে বুঝতে পারবেন। সুপ্রিয় দর্শক, আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে সিরিয়াতে নাকি প্রচুর পরিমাণে সামরিক সরঞ্জাম মোতায়েন করেছে তুরস্ক, এবং কোনো কোনো সামাজিক মাধ্যমে বলা হচ্ছে যে 4.5 লাখ সেনা নাকি পাঠিয়েছে সিরিয়াতে, এবং ইসরায়েলের সাথে যুদ্ধ সংঘাত যে কোনো পরিস্থিতির জন্য তুরস্ক প্রস্তুত। আসলে কি বাস্তবতা তাই? এপাশে হরমুজ প্রণালী নিয়ে ওমানের সাথে ইরানের আলোচনা কত দূরে গেল এবং কি হয়েছে, আলোচনা কি হতে যাচ্ছে, এই যে 4টি গুরুত্বপূর্ণ বিষয় বললাম, এই 4টি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এর সাথে আর একটা বিষয় থাকবে, চীন কিন্তু সোজা সাপটা বলে দিয়েছে, চীনের কোম্পানিগুলোর বিরুদ্ধে যদি নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হয় তাহলে চীন পাল্টা ব্যবস্থা নেবে। ডোনাল্ড ট্রাম্প এই নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য কি করছেন সে গল্পও বলবো আমি আজকের এই ভিডিওতে, আপনারা সঙ্গে থাকুন প্লিজ। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দর্শক, চলুন আমরা বিস্তারিত আলোচনায় ঢুকে পড়ি। একেবারে প্রথমেই CIA প্রধান র্যাডক্লিফের মস্কো সফর দিয়েই শুরু করি আলোচনাটা। CIA প্রধান জন র্যাডক্লিফ তিনি
গতকাল গোপনে বাট অত্যন্ত জরুরি প্রয়োজনে মস্কো সফর করেছেন, একথা বলার মানে অবকাশ নেই, একদম সহজ কথা। কারণ সিআইএ প্রধান হচ্ছে এমন একটা পোস্ট, সেই জায়গা থেকে রাশিয়া সফর করতেছে। এটা অনেক অনেক বড় ব্যাপার, কোনো সাধারণ ব্যাপার না। অনেকটা বলা যায় যে অসাধারণ একটা ব্যাপার, একদম নজিরবিহীন না বললেও আমি বলবো অসাধারণ ব্যাপার। সচরাচর সিআইএ প্রধান রাশিয়া সফর করেন না। তো এইরকম সময় তিনি রাশিয়া সফর করেছেন। এই রাশিয়া সফরের সময় আসলে র্যাটক্লিফ কি বার্তা দিলেন, কার সাথে বৈঠক করলেন, কি কথা হলো এবং আসলে কি হতে যাচ্ছে? বলা হচ্ছে, বিভিন্ন মাধ্যমে বলা হচ্ছে যে সিআইএ প্রধান মস্কোতে সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে বৈঠক করেছেন। সেই বৈঠকে তিনি এমন কিছু বার্তা দিয়েছেন বা এমন সতর্কতা জারি করেছেন রাশিয়াকে, যা আমেরিকার স্বার্থের মারাত্মক পরিপন্থী ছিল। তা না হলে তো আর সিআইএ প্রধান হঠাৎ করে উড়ে আসেনি মস্কো সফরের জন্য। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি কি বললেন, তিনি কি মেসেজ দিলেন যা করতে নিষেধ করলেন রাশিয়াকে? অথবা এমন কি কথা তিনি বললেন যে তোমরা যা করতে যাচ্ছ আমরা তা জানি, তোমরা এটা করো না, এর পরিণতি ভালো হবে না, এমন কিছুই তো মেসেজ দিয়েছে। কি সেই মেসেজ? এখানে দুটো বিষয় নিয়ে খুব জল্পনা চলছে। একটা বিষয় হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে বড় ধরনের অভিযান চালাতে পারে এবং ইউক্রেনের বিষয়টা হয়তো একটা চূড়ান্ত সমাধানের দিকে নিতে চাইছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই বিষয়টা যদি চূড়ান্তভাবে সমাধানের দিকে নিয়ে যেতে চান প্রেসিডেন্ট পুতিন, তাহলে হয়তো ইউক্রেনের বিরুদ্ধে একেবারে প্রচণ্ড রকমের অভিযান চালাতে হবে, একদম চূড়ান্ত অভিযান। হয়তো লাখ লাখ সেনা অভিযানে অংশ নেবে, ট্যাঙ্ক নেবে, বিমান নেবে, সাবমেরিন, যুদ্ধজাহাজ, মানে যত মাধ্যমে একটা দেশের বিরুদ্ধে যুদ্ধ করা যায় তার প্রত্যেকটা সেকশনকে কাজে লাগাবে, প্রত্যেকটা ইউনিটকে কাজে লাগাবে। এবং জানি না কি হবে, যদি ইউক্রেনের বিরুদ্ধে প্রয়োজন হয় তাহলে হয়তো পরমাণু বোমাও ব্যবহার করে এমন পরিকল্পনা করে থাকতে পারে রাশিয়া। সিআইএর কাছে তো গোয়েন্দা তথ্য সংগ্রহ করা, হয়তো সেই তথ্য তাদের কাছে গেছে। এবং মোটেই দেরি না করে সিআইএ প্রধান র্যাটক্লিফ মস্কো সফরে চলে এসেছে এবং মস্কো সফরে এসে প্রেসিডেন্ট পুতিনকে বলছেন, আপনারা এই কাজগুলো করেন না, বা এই কাজ করেন না, বা এই অভিযান পরিচালনা করবেন না, এতে পরিণতি খারাপ হবে, বা আপনারা এই করতে যাচ্ছেন এটা করবেন না। হয়তো সতর্কতা জারি করেছে। এখন তিনি কি সতর্কতা জারি করলেন আর কি করলেন না, কি বললেন না, তা তো যেহেতু পরিষ্কার খবর আসেনি, সেজন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে একদম নিশ্চিত তিনি যে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে এসেছেন তাতে কোনো সন্দেহ নেই। এই জায়গায় দ্বিতীয় যে বিষয়টা নিয়ে জল্পনা চলছে সেটা হচ্ছে ইরান প্রসঙ্গ। বলা হচ্ছে বা আমেরিকার পক্ষ থেকে অনেকদিন ধরে অভিযোগ আছে যে রাশিয়া ইরানকে অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং সামরিক তথ্য, গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। ইরানের সাথে তো আমেরিকা আসলে পেরে ওঠেনি এবং এখন কোথায় সেই পরমাণু কর্মসূচি ধ্বংস করা, সরকার পরিবর্তন করা, আর কোথায় ইরানের সামরিক বাহিনীকে একদম মুছে দেওয়া, এখন হরমুজ প্রণালী খোলা নিয়েই হিমশিম খাচ্ছে আমেরিকা। এইরকম একটা প্রেক্ষাপটে হয়তো ইরান ইস্যুকে কেন্দ্র করে সিআইএ প্রধান রাশিয়ার সাথে মত বিনিময় করতে এসেছেন, বা কোনো সলা পরামর্শ বা তাদের পক্ষ থেকে কোনো উদ্বেগের কথা, উৎকণ্ঠার কথা জানাতে আসতে পারেন। এটাও একটা কারণ হতে পারে যে ইরান ইস্যু হতে পারে। আবার এমনও হতে পারে যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ভয়ঙ্কর কোনো পরিকল্পনা করছে, যে ইরান যদি এই না করে তাহলে আমরা এই করব, এমন তথ্য দিতে পারে। কথার কথা বলছি, আমি এটা চূড়ান্ত সত্য ধরে উদাহরণটা দিচ্ছি না, আমি জাস্ট আলোচনা প্রসঙ্গে বলছি যে হয়তো আমেরিকা রাশিয়ার মাধ্যমে বলেছে, সিআইএ প্রধান হয়তো প্রেসিডেন্ট পুতিনকে বলে গেছেন যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আমি এসেছি, ইরান যদি হরমুজ প্রণালী খুলে না দেয় বা এই শর্ত মেনে না নেয় তাহলে ইরানের বিরুদ্ধে আমরা পরমাণু হামলা চালাবো। কথার কথা এমন একটা তথ্য দিল। হয়তো এই তথ্য পুতিন শুনেছেন, জেনেছেন এবং পরবর্তীতে ইরানের কাছে সেই তথ্য পাস করবেন বা পুতিনের সাথে পরামর্শ করতে পারে যে ইরানের সূত্রে তো আমাদেরকে এইভাবে তারা আটকে দিয়েছে ইরান, এখন আমরা এই জায়গা থেকে বের হতে হলে আমাদের সামনে পথ পরমাণু বোমা হামলা চালানো অথবা ইরানের উপরে ব্যাপকভাবে বোমা হামলা চালানো বিমান থেকে, আমরা যে কোনো একটা করবো, ইরান কি করবে সেটা দেখার একটু শুনে মেলে, এমন হতে পারে। নানা রকম জল্পনা আছে, কোনটা সত্য কোনটা মিথ্যা বা কোনটা আসলে ঘটেছে বা কোনটা আসলে বলেছে এখনো পরিষ্কার না, এর জন্য আমাদের অপেক্ষা করতে হবে। সুপ্রিয় দর্শক, ইরানের প্রসঙ্গ এই আলোচনা ধরে যখন এসেই গেল তখন আমি ইরানের প্রসঙ্গে আরও কিছু কথা বলি। পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরকে যে ইরান সফরে পাঠিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, এই সফরে তিনি কি বার্তা দিয়ে পাঠিয়েছিলেন আসিম মুনিরকে ইরানের কাছে? জানা গেল যে ডোনাল্ড ট্রাম্প আসিম মুনিরকে এই বার্তা দিয়ে পাঠিয়েছেন যে আপনি ইরানকে বলুন যে ইরান হরমুজ প্রণালী খুলে দিন, এর বিনিময়ে আমরা ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেব আর ব্লকেট তুলে নেব। আসিম মুনির কিন্তু ইরান থেকে ফিরে তিনি দাবি করেছেন বা পাকিস্তানের গণমাধ্যমগুলোতে খবর এসেছে যে ভালো একটা আলোচনা হয়েছে, আলোচনার অগ্রগতি খুব ভালো। আমি তো বলছি যে ইরান প্রত্যাখ্যান করেছে আলোচনা, এখন পাকিস্তানের গণমাধ্যম বলছে আলোচনার ফলাফল বা বেশ ইতিবাচকভাবে আলোচনায় অগ্রগতি হয়েছে। আসলে কি সেটা এখানে ডোনাল্ড ট্রাম্প এবং পাকিস্তান কিভাবে নেবে আমি জানি না। ইরান যা বলেছে তা পরিষ্কার, ইরান বলেছে হরমুজ প্রণালী খোলা হবে, তবে কতগুলো শর্ত আগে পূরণ করতে হবে আমেরিকাকে। যদি তাই বলে তাহলে তো ইরান হরমুজ প্রণালী খুলতে রাজি হয়নি,
আবার প্রত্যাখ্যানও করেনি, খুলতে চায় তারা, খুলবে, ওকে, এ তো আগে বলেছে, এখনো বলছে, হয়তো ভবিষ্যতে বলবে যে আমরা হরমুজ প্রণালী তো খুলবো, এখান থেকে মানুষের তেল যাবে, পণ্য যাবে, আসবে, ব্যবসা হবে, সবই তো চলবে, নিরাপত্তার সাথেই হবে। কিন্তু কিছু কিছু দেশের জন্য হরমুজ প্রণালী খুলবে না, যেমন ইসরায়েলের জন্য চিরজীবনের জন্য বন্ধ হবে, আমেরিকার জন্য হয়তো তাই হতে পারে, অন্তত আমেরিকার সামরিক কোনো জাহাজ এই রুটে চলাচল করতে পারবে না, হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরে যেতে পারবে না। তার মানে বাহরাইনে ৫ম নৌবহরের যে ঘাঁটি, ওই ঘাঁটি ফুটুস, ও আর জীবনে কোনদিন সুস্থ হয়ে দাঁড়াবে না, ওকে মেরামত করে ঠিক করা যাবে না, কারণ ইরান হরমুজ প্রণালী দিয়ে আমেরিকার কোনো যুদ্ধ জাহাজ যেতে দেবে না, যে জাহাজে বিভিন্ন রকমের অস্ত্র, সামরিক সরঞ্জাম এবং ওই ঘাঁটি ঠিকঠাক করার মতো যন্ত্রপাতি আনা হবে, এইটা করতে দেবে না ইরান। তাহলে এই হরমুজ প্রণালী খুলবে বিভিন্ন দেশের জন্য, হয়তো শর্ত সাপেক্ষে আমেরিকার জন্য, কিন্তু শর্ত সাপেক্ষে মানে সামরিক সরঞ্জাম এখানে নিতে পারবে না, আর ইসরায়েলের জন্য চিরদিনের জন্য বন্ধ থাকবে। ব্যাপারটা যদি এরকম হয় তাহলে ইরান তো খুলতে রাজি আছে বা খুলবে, কিন্তু তার আগে আমেরিকাকে ইরানের শর্তগুলো পূরণ করতে হবে। তো শর্ত যতক্ষণ পর্যন্ত পূরণ না করছে ততক্ষণ পর্যন্ত খুলবে না। এবং এখানে আরও কথা আছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিড টার্ম ইলেকশনের আগে যে কোনোভাবেই হোক হরমুজ প্রণালী খোলার চেষ্টা করছে এই কারণে যে তা না হলে আমেরিকার লোকজনকে তিনি দেখাতে পারবেন না যে কোনো সফলতা। সবাই এই প্রশ্ন তুলবে, যেখানে আপনি সারা বিশ্বের যুদ্ধ বন্ধ করতে চেয়েছিলেন, সেখানে আপনি কয়েকটা জায়গায় যুদ্ধ শুরু করে দিলেন, যুদ্ধ শুরু করলেন তো করলেন, আমেরিকার সেনারা মারা গেল, বহু বিমান, বিভিন্ন রকম সরঞ্জাম, প্রচুর ক্ষয়ক্ষতি হলো। এখন আপনি ইরানের সরকার পরিবর্তন করতে পারেন, তার পরমাণু কর্মসূচি সেই অক্ষতই আছে, বরং যা খোলা ছিল সেটা বন্ধ করে দিয়েছেন। হরমুজ প্রণালী যুদ্ধের আগে খোলা ছিল, যুদ্ধ শুরুর কারণে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেল, তাহলে তো যুদ্ধে আপনি পরাজিত হয়েছেন, আপনি যুদ্ধে তো কোনো অর্জন দিতে পারেন, কেন আপনি যুদ্ধে জড়াতে গেছেন? এই প্রশ্ন আসবে ভোটারদের কাছ থেকে, এই প্রশ্ন ভোটাররা করবে, তখন ডোনাল্ড ট্রাম্পের বা রিপাবলিকান দলের কোনো জবাব নেই। এই জন্যই এই নির্বাচনী বৈতরণী, নির্বাচনের টাইমটা পার করার জন্য তিনি ইরানের সাথে যাই হোক না কেন একটা চুক্তি তিনি করতে চাচ্ছেন, চুক্তি করে নির্বাচন শেষ আবার ইরানের উপরে নিষেধাজ্ঞা দেবে, ব্লকেট দেবে, আবার দ্বন্দ্ব সংঘাত শুরু করবে। এটা অবধারিতভাবে ডোনাল্ড ট্রাম্প যা করবেন, এটা আমি বলে দিলাম, এই করবেন, কারণ ডোনাল্ড ট্রাম্প কোনো জায়গায় স্থিরভাবে থাকতে পারেন না, কোনো কথা, কোনো প্রতিশ্রুতি, কোনো ওয়াদা, কোনো কিছু তিনি রাখেন না, রাখতে পারেন না। এখন কি বললেন আর কালকে কি করলেন, এটার ভিতরে মিল থাকে না। সেক্ষেত্রে ইরান যদি ডোনাল্ড ট্রাম্পের সাথে কূটনৈতিক উদ্যোগে গিয়ে এই জায়গায় চুক্তি করে, তাহলে ইরান অবশ্যই আবার আটকে যাবে তাদের মাধ্যমে, আমেরিকার মাধ্যমে তারা আবার ব্ল্যাকমেইলের শিকার হবে। আমি জানি না ইরানিরা তাদের সিদ্ধান্ত মতো তারা কি করবেন, কিন্তু আমার বিশ্লেষণ এই আসে, কারণ ডোনাল্ড ট্রাম্প চুক্তি মানে না, চুক্তি রাখে না, এবং তিনি আলোচনায় ডেকে দেখা গেল যুদ্ধ শুরু করে দেয়, অপমান অপদস্থ করে নানা রকম ব্যাপার। এই যে ইসলামাবাদ চুক্তি সমঝোতা এটা করেছিল, সেটা নিজের সময়কার চুক্তি ভেঙে দিয়েছে। ওবামার আমলে যে পরমাণু চুক্তি ছিল সেটা না হয় ছিঁড়ে ফেলে বাদ দিল, সেটা আর এক প্রেসিডেন্ট তাকে পছন্দ করে না, ওবামা কালো বলে তাকে ভীষণভাবে ঘৃণা করে ডোনাল্ড ট্রাম্প, তো সেই ব্যক্তি ওবামার চুক্তি না হয় ছিঁড়ে ফেললো, বাদ দিল। কিন্তু এখন এই যে 17ই জুন যে চুক্তি হয়েছিল, এমওইউ যেটা সই হয়েছিল ইসলামাবাদ সমঝোতা স্মারকীটা, সেটা তো ডোনাল্ড ট্রাম্প নিজে সিগনেচার করেছেন, সেটা ছিঁড়ে ফেললেন, তাহলে এর যে বড় প্রমাণ আর কি আছে? তিনি তো চুক্তি মানেন না। ইরান এই বিষয়গুলো নিশ্চয়ই মাথায় রাখবে। এরপরেও পাকিস্তানের সেনাপ্রধানের মাধ্যমে ডোনাল্ড ট্রাম্প যে প্রস্তাব দিয়েছেন, এটা একেবারেই ইরানের কাছে আমেরিকা সারেন্ডার করার মতো একটা প্রস্তাব, বাট এখনও ইরান তাতে পুরোপুরি রাজি হয়নি বা বলেনি সম্মতির কথা। এর মানে দাঁড়াচ্ছে যে তারা হয়তো বিষয়গুলো নিয়ে আলোচনা করে দেখবে। এমনটা যদি হয়, এই সময় চুক্তি না করে যদি আমেরিকাকে পরাজিত করে এখান থেকে চলে যেতে বাধ্য করা যায়, তাহলে সেটা হবে সবচেয়ে বড় কাজ। এই চুক্তিও লাগবে না, হরমুজ প্রণালী ইরান আমেরিকার জন্য খোলা লাগবে না, এবং এই এলাকায় আমেরিকা থাকতেও পারবে না। চুক্তি না করে যদি আরেকটু চাপ দেয় ইরান আমেরিকার উপরে, আমার মনে হয় যে ব্যাপারটা তখন আরও বেশি কার্যকরী হবে ইরানের জন্য। দেখা যাক ইরান কি করে। এদিকে সোমবার মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট যে ইরানের বিরুদ্ধে ইকোনমিক ডুমস ডে ঘোষণা করেছেন, এই ভয়াবহ প্রলয়ঙ্কারী নিষেধাজ্ঞা আরোপ করার পর মনে করা হয়েছিল যে ইরান একদম কলাপস করে যাবে। কিন্তু ইরান কলাপস করবে কি? এখন তো হরমুজ প্রণালীতে তেল লেনদেন অনেক কিছু নেই, দরকারটা কি? তাহলে কীভাবে কলাপস করবে? কলাপস করবে না, বরং ইরানের যখন যুদ্ধ শুরু করেছে তখন যেমন বিশ্বের কেউ ডোনাল্ড ট্রাম্পের পাশে দাঁড়ায়নি, এখনও এই নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে কেউ দাঁড়াবে বলে মনে হয় না। কারণ ডোনাল্ড ট্রাম্পকে এবং তিনি কী করেন এবং তার মনোভাবটা কি, তার অবস্থানটা কি, এটা বিশ্বের নেতারা সব জানেন। যার কারণে এই নতুন নিষেধাজ্ঞার পক্ষে বিশ্ব নেতারা দাঁড়াবেন, এটা ভাবার কোনো কারণ নেই। এখানে যদিও বেসেন্ট বলেছেন যে বিশ্বকে বেছে নিতে হবে, তারা ইরানের পক্ষে থাকবে নাকি আমেরিকার পক্ষে, কিন্তু ব্যাপারটা এত সরলভাবে যাবে না, এবং তারা অনেকেই ইরানকেই বেছে নেবে, কারণ তারা জানে যে ডোনাল্ড ট্রাম্প কোনো চুক্তি বা কোনো বক্তব্য দিয়ে সেইটার উপরে স্থির থাকতে পারবে না, থাকে না। এর ভেতরে খবর এসেছে যে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব নেতাদেরকে ফোন করছেন বারবার যে আপনারা এই নিষেধাজ্ঞায় সামিল হন, নিষেধাজ্ঞা কার্যকর করুন, নিষেধাজ্ঞা বাস্তবায়নে সহায়তা করুন। কিন্তু ইরানের যে প্রধান বাণিজ্যিক পার্টনার চীন, সেই চীন পরিষ্কার করে বলেছে যে চীনের হংকং বেইজ যে সমস্ত কোম্পানি, তাদের উপরে যদি কোনো রকমের
সেকেন্ডারি নিষেধাজ্ঞা দেওয়া হয়, আগে যা দিয়েছে, আবার নতুন করে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় তাহলে আমেরিকার বিরুদ্ধে সোজা সাপটা পাল্টা পদক্ষেপ দেওয়া হবে, রিটালিয়েট করা হবে, মানে প্রতিশোধ দেওয়া হবে। তা প্রতিশোধ মানে কি? চীন সোজাসুজি আমেরিকার বিভিন্ন কোম্পানির উপরে নিষেধাজ্ঞা আরোপ করে দেবে। আমেরিকা যদি ট্যারিফ বাড়ায় তাহলে চীনও ট্যারিফ বাড়িয়ে দেবে, এইভাবে বাণিজ্য যুদ্ধ শুরু হবে। ফলে ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আরোপ করেছে, এই নিষেধাজ্ঞা আরোপ করেও কিন্তু শান্তিতে নেই এবং তিনি জানেন যে এই নিষেধাজ্ঞা খুব একটা কার্যকরী হবে না, কাজ করবে না। এই জন্য পাকিস্তানের সেনাপ্রধানকে ইরানে সফর পাঠিয়েছিল, যেদিন সফরে পাঠিয়েছে সেদিন আবার নিষেধাজ্ঞা দিচ্ছে, তার মানে সব অপশন তার সামনে খোলা। তাই ইরান কি এতটা বোকা যে আমেরিকা সব অপশন খোলা রেখে ইরানকে চুক্তি করতে ডাকবে আর ইরান সুর করে চুক্তি করতে চলে যাবে? ব্যাপারটা কি এরকম? প্রশ্ন ওঠে না। অতএব ডোনাল্ড ট্রাম্পকে এখানে অপেক্ষা করতে হবে এবং ইরান কোন কৌশলে এইগুলো আটকে দেয় এবং এগুলো থেকে উদ্ধার পায় নিজে, আমরা একটু অপেক্ষা করে দেখবেন যে অনেক বড় বড় খেলা জমছে এখানে। সুপ্রিয় দর্শক, আলোচনা শেষে তুরস্ক ইসরায়েল সিরিয়া প্রসঙ্গে একটু কথা বলি। সামাজিক মাধ্যমগুলোতে বেশ খবর ছড়িয়ে পড়েছে যে তুরস্ক নাকি বিপুল পরিমাণে সামরিক সরঞ্জাম সিরিয়ায় মোতায়েন করেছে এবং 4.5 লাখ সেনা নাকি পাঠিয়েছে। এটা যদিও একটু অস্বাভাবিক কথা, কিন্তু অনেক সামাজিক মাধ্যমে এই খবর ঘুরছে, আর সত্য মিথ্যা এখনই জানা যাচ্ছে না। তবে তুরস্ক এবং ইসরায়েলের ভেতরে যে বড় রকমের একটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে এই মুহূর্তে, সময় যে তাদের ভেতরে ভালো যাচ্ছে না সেটা মোটামুটি বোঝা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরকম খবর আসছে যে পাকিস্তান নাকি ইসরায়েলকে হুঁশিয়ারি দিয়েছে যে ইসরায়েল যদি তুরস্কের সাথে যুদ্ধে জড়িয়ে যায় তাহলে পাকিস্তান ইসরায়েলের বিরুদ্ধে এমন জবাব দেবে যেটা ইসরায়েলের জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। তার মানে দাঁড়াচ্ছে ইসরায়েল, পাকিস্তান, তুরস্ক। সামাজিক মাধ্যমের এই খবরগুলো যদি সত্য হয় তাহলে ইসরায়েল, তুরস্ক এবং পাকিস্তান তারা বেশ একটা জটিল সিচুয়েশনে, জটিল সমীকরণে দাঁড়িয়ে গেছে। তবে আমরা যা বুঝতে পারছি যে মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, চলমান পরিস্থিতি, বিশেষ করে সিরিয়াকে কেন্দ্র করে তুরস্ক, ইসরায়েল বা আরও যে সমস্ত পক্ষ এতে জড়িত, এই জায়গাটা যে খুব স্বস্তির সাথে স্বাভাবিকভাবে যাচ্ছে না এটা মোটামুটি বোঝা যাচ্ছে। বেশ একটা দ্বন্দ্ব সংঘাতের মতো অবস্থা তৈরি হয়েছে। আমরা অপেক্ষা করি আসলে এই দ্বন্দ্ব সংঘাত কোথায় গিয়ে শেষ হয় এবং কোনভাবে এর রূপ পরিগ্রহ করে, কোনভাবে এটা কি ঘটে, আমরা অপেক্ষা করি।